অডিও কথনে আজকে আমি পড়ে শোনাবো হুমায়ূন আহমেদের লেখা উপন্যাস তিথির নীল তোয়ালে। উপন্যাসটি আমি 4 খণ্ডে ভাগ করে পড়েছি। প্রথম পর্ব আগেই আপলোড করা হয়েছে। আজকে আমি পড়ছি দ্বিতীয় পর্ব। প্রথম পর্বের লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। শুরু করা যাক তাহলে। জাফর সাহেবের ঘরে এয়ার কুলার সারাবার মিস্ত্রি এসেছে। গোটা ভাদ্র মাস এয়ার কুলার বন্ধ ছিল। দেন দরবার করেও মিস্ত্রি পাওয়া যায়নি। এখন শীত পড়ে গেছে। বিকেলে অফিস শেষে বাড়ি ফেরার পথে রীতিমতো ঠান্ডা লাগে। আর এখন কিনা এসেছে এয়ার কুলার ঠিক করতে। তার ইচ্ছে করছে মিস্ত্রি দুজনকেই ঘাড় ধরে বাথরুমে ঢুকিয়ে দিয়ে বাইরে থেকে তালা বন্ধ করে রাখতে। বাথরুমের শাওয়ারটা খুলে দিতে পারলে ভালো হতো। সারাক্ষণ শাওয়ারের পানিতে ভিজুক। সব ইচ্ছা পূর্ণ হবার নয়। অপরিচিত কারোর সঙ্গে খারাপ ব্যবহার করা তার ধাতে নেই। খারাপ ব্যবহার শুধুমাত্র প্রিয় এবং পরিচিত জনদের সঙ্গেই করা যায়। তিনি মিস্ত্রি দুজনের দিকে তাকিয়ে বিরক্ত গলায় বললেন, চা খাবেন? দুজন একসঙ্গে বলল, খামু স্যার। এদের আসার পর থেকেই জাফর সাহেব দেখছেন এদের মতের মিল হচ্ছে না। একজন একরকম করতে বলছে তো অন্যজন আরেক রকম করতে বলছে। চা খাবার প্রশ্নে দুজনকেই তাৎক্ষণিকভাবে একমত হতে দেখা গেল। জাফর সাহেব চায়ের কথা বললেন। তিনি কাজে মন বসাতে পারছেন না। প্রায় 200 পৃষ্ঠার একগাদা ফাইল তার সামনে পড়ে আছে। আজ দিনের মধ্যে ফাইল পড়ে নোট দিতে হবে। পড়ায় মন বসছে না। মিস্ত্রি দুজন বিরক্ত করছে। অন্য কোথাও বসে যে কাজ করবেন সেই উপায় নেই। তিনি নিজের ঘর ছাড়া বসতে পারেন না। দম আটকে আসে। জাফর সাহেব ভুরু কুঁচকে বললেন, আপনাদের কাজ শেষ করতে কতক্ষণ লাগবে? ধরেন খুব বেশি হইলে আধা ঘন্টা। জাফর সাহেব স্বস্তির নিঃশ্বাস ফেললেন। আধা ঘন্টা অপেক্ষা করা যেতে পারে। এই ফাঁকে শায়লার সঙ্গে কি কথা বলে নেবেন? বিনীত ভঙ্গিতে বলবেন, সব অপরাধ আমার, বাসায় ফিরে আসো। দুটি মাত্র বাক্য, বলা কঠিন হবার কথা না। সব অপরাধ আমার, এই বাক্যটা বলাটাই সমস্যা। তিনি জানেন সব অপরাধ তার না। এটা বলা মানে মিথ্যা কথা বলা। মিথ্যা বলা মানে আত্মার ক্ষয়। জন্মের সময় মানুষ বিশাল এক আত্মা নিয়ে পৃথিবীতে আসে। মিথ্যা বলতে যখন শুরু করে তখন আত্মা ক্ষয় হতে থাকে। বৃদ্ধ বয়সে দেখা যায় আত্মার পুরোটাই ক্ষয় হয়ে গেছে। জাফর সাহেব 17 বছর বয়সের পর থেকে আত্মার ক্ষয়রোধ করার চেষ্টা চালাচ্ছেন। মানুষের সব চেষ্টা সফল হয় না, এটিও হচ্ছে না। পদে পদে বাধাগ্রস্ত হচ্ছেন। শালার সঙ্গে প্রায়ই মিথ্যা বলতে হচ্ছে। এই যে তিনি বলবেন সব অপরাধ আমার, এতে আত্মার অনেকটা ক্ষয় হবে। জাফর সাহেব টেলিফোনের ডায়াল ঘুরালেন। তার মেজো মেয়ে ইরা ধরল। হাসি খুশি গলা। বাড়ি ছেড়ে এই যে এতদিন বাইরে আছে তার কোনো রকম ছাপ মেয়ের গলায় নেই। হ্যালো বাবা, কেমন আছো? ভালো। তুমি কি অফিস থেকে টেলিফোন করছো? হুম। বাবা শোনো, আমরা সিলেটে বেড়াতে যাচ্ছি, ছোট মামার চা বাগানে। কবে যাবি? আজ রাতের ট্রেনে, সুরমা মেইল। মামা বলছিল গাড়িতে করে যেতে, বাই রোড। মা রাজি হলো না। ও আচ্ছা। বাবা শোনো, তুমি আমাদের সামনের মাসের হাত খরচের টাকাটা অ্যাডভান্স দিতে পারবে? একদম খালি হাতে সিলেটে যাচ্ছি তো, ভালো লাগছে না। কদিন থাকবি? কদিন থাকবো বলতে পারছি না। মা যতদিন থাকতে চায় ততদিন। বাবা তুমি হাত খরচের টাকা দেবে কি দেবে না তা তো বললে না। পাঠিয়ে দেব। থ্যাঙ্কস। তোর মা কি আছে? আছে, কথা বলবে? হুম। ধরো তুমি, ডেকে দিচ্ছি। তবে মা তোমার সঙ্গে কথা বলবে কিনা তা তো জানি না, মনে হয় বলবে না। যা রেগে আছে। তুই ডেকে দে। আচ্ছা। জাফর সাহেব টেলিফোন হাতে বসে আছেন।
তিনি লক্ষ্য করলেন মিস্ত্রি দুজন কাজ ফেলে হাঁ করে তার দিকে তাকিয়ে আছে, টেলিফোনের কথা শুনছে। এই দুটার মাথা কামিয়ে দিলে কেমন হয়? শায়লার গম্ভীর গলা পাওয়া গেল। হ্যালো। জাফর সাহেব বললেন, কেমন আছো? আমি কেমন আছি সেটা দিয়ে তোমার দরকার নেই। কি বলতে চাচ্ছ বলো। সিলেটে নাকি যাচ্ছ? কেন, কোনো অসুবিধা আছে? স্বামীর অনুমতি ছাড়া নড়তে পারবো না? অনুমতির কথা তো আসছে না, যেতে চাচ্ছ যাবে। শায়লা গম্ভীর গলায় বললেন, রাখি? শোনো শায়লা, হ্যালো, আমি অনেক ভেবে টেবে দেখলাম অপরাধটা আসলে আমার। অর্থাৎ আমি বলতে চাচ্ছি সংসার চলার পথে। খট করে শব্দ হলো। শায়লা টেলিফোন নামিয়ে রাখলেন। জাফর সাহেবের দিকে মিস্ত্রি দুজন এখনো তাকিয়ে আছে। তিনি এমন ভাব করলেন যেন টেলিফোনে খুব আনন্দজনক সংবাদ পেয়েছেন। তিনি হাসি মুখে বললেন, আপনার কাজ কত দূর? কাজ বন্ধ স্যার। বন্ধ কেন? পার্স নাই। পার্স নাই তাহলে শুধু শুধু বসে আছেন কেন? স্যার চলে যাব? অবশ্যই চলে যাবেন। 1 থেকে 5 গুণার আগে যাবেন। 1, 2, 3, 4। মেশিনটা জায়গায় ফিট কইরা থুইয়া যাই। নো, এক্ষুনি বিদায় হতে হবে, রাইট নাও। জাফর সাহেব বুঝতে পারছেন তার রাগ বিপদসীমা অতিক্রম করতে যাচ্ছে। এক্ষুনি ভয়াবহ কিছু হবে। এদের উপর রাগ করাটা অর্থহীন। স্ত্রীর উপর রাগ তিনি এদের উপর ঝাড়তে পারেন না। এমন এক বিপজ্জনক মুহূর্তে নুরুজ্জামান দরজা ঠেলে মাথা বের করে বলল, স্যার আসি? জাফর সাহেব থমথমে গলায় বললেন, কি ব্যাপার? কোনো ব্যাপার না স্যার, আপনার অফিসের ঠিকানা ছিল, ভাবলাম দেখা করে যাই, মৌচাক মার্কেটে যাচ্ছিলাম। আমার সঙ্গে কি কোনো দরকার আছে? জি না স্যার। তাহলে এলে কেন? নুরুজ্জামান ভয়ে ভয়ে বলল, মন্ত্রী সাহেবের পিয়ের সঙ্গে কথা হয়েছে, উনি আবার নেত্রকোনায় বিবাহ করেছেন। উনি নেত্রকোনা বিবাহ করেছেন তাতে কি হয়েছে? যোগাযোগের একটা সুবিধা হয়ে গেল। জাফর সাহেব হতভম্ব হয়ে তাকিয়ে রইলেন। এতটা নির্বোধ কোনো সুস্থ মানুষ হতে পারে তা তার ধারণায় নেই। চতুষ্পদরা এর চেয়ে কিছু বেশি বুদ্ধি ধরে। নুরুজ্জামান বেশ স্বাভাবিক ভঙ্গিতে সামনের চেয়ারে বসেছে। জাফর সাহেব যে রেগে আগুন হয়ে আছেন তাও তার মাথায় ঢুকছে না। নুরুজ্জামান উৎসাহের সঙ্গে বলল, পিএ সাহেবের বাসায় একদিন চলে যাব, একটা ব্যবস্থা তখন হবেই। হুট করে একজন অপরিচিত মানুষের বাসায় উঠে যাবে? হুট করে যাব না, আগে টেলিফোন করব, টেলিফোন নাম্বার নিয়ে এসেছি। জাফর সাহেব লক্ষ্য করলেন নুরুজ্জামান টেলিফোন সেটটার দিকে তাকাচ্ছে। মনে হচ্ছে এখান থেকে টেলিফোন করবে এই মতলব করেই এসেছে। এই যদি মতলব হয় তাকে খুব নির্বোধ বলা যাবে না, যাতে মাতাল হলেও তালে ঠিক আছে। স্যার, একটা টেলিফোন করব। কাকে করবে, পিএ সাহেবের স্ত্রীকে? জি না, আমাদের দেশের একজন মানুষ আছে, রামপুরায় বাসা, উনি আমাকে একটা সুযোগ করে দিবেন বলেছিলেন। কিসের সুযোগ? বাঁশি বাজাবার সুযোগ। টিভিতে বাঁশি বাজাবো। তুমি বাঁশি বাজাতে জানো? পাতার বাঁশি স্যার, 2টা পাতা ভাঁজ করে ঠোঁটের ভিতর দিয়ে। নুরুজ্জামান। জি স্যার। আমি এখন অত্যন্ত জরুরি একটা কাজ করছি, আমার মন মেজাজও ভালো নেই, তুমি যাও। জি আচ্ছা স্যার। জাফর সাহেব লক্ষ্য করলেন নুরুজ্জামান তার কথা দুঃখিতও হলো না, অপমানিতও বোধ করল না। হাসি মুখে উঠে দাঁড়ালো, সহজ গলায় বলল, স্যার বাসায় ফিরবেন কখন? কেন? বাসায় ফেরার সময়টা জানা থাকলে এখানে চলে আসতাম, তারপর আপনার সঙ্গে একসঙ্গে গাড়িতে চলে যেতাম। গাড়িতে চড়ার মজাই অন্যরকম। আমি 5টার সময় বাসায় যাব। জি আচ্ছা স্যার, আমি চলে আসব। জাফর সাহেবের মাথা দপদপ করছে। জ্বর এসে গেছে কিনা কে জানে, বমি বমি ভাব হচ্ছে। অতিরিক্ত মেজাজ খারাপ হলে তার এমন বমি বমি ভাব হয়।
নুরুজ্জামান বলল, স্যার যাই, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জাফর সাহেব ফাইল সামনে নিয়ে স্তব্ধ হয়ে বসে রইলেন। মেজাজ এতই খারাপ যে ফাইলের দিকেও তাকাতে পারছেন না, অথচ পুরো ফাইল আজ দিনের মধ্যেই দেখে দিতে হবে। ঝাঁঝা রোদে নুরুজ্জামান হাঁটছে, এমনভাবে হাঁটছে যেন এই শহরটা তার খুবই পরিচিত। তার প্রচন্ড খিদে পেয়েছে। দুপুরে এখনো কিছু খাওয়া হয়নি। এক হোটেলে খেতে বসেছিল। দাম শুনে বুক ধড়ফড় শুরু হলো। 1 পিস মাছ 20 টাকা, ভাত ফুল প্লেট 5 টাকা, পরের হাফ 2 টাকা, ডাল 1 বাটি 5 টাকা। একবেলা খেতেই 32 টাকা। অসম্ভব ব্যাপার। কাজেই 1 কাপ চা খেয়ে সে বের হয়ে এসেছে। চায়ের দামও নিল 2 টাকা। টাকাটা একেবারে পানিতে পড়ে গেছে। এতটুকু কাপে 1 কাপ চা, এর দাম 2 টাকা। পাগলের দেশ নাকি? টেলিফোন করতে গিয়েও 5টা টাকা নষ্ট হলো। ফার্মেসি থেকে টেলিফোন করেছিল। এরা কল প্রতি 3 টাকা নেয়। 5 টাকার একটা নোট দিল। তারা নোটটা রেখে দিয়ে বলল ভাঙতি নেই। আরেক সময় এসে আরেকটা টেলিফোন করে যাবেন। এখন যান, বিরক্ত করবেন না। নুরুজ্জামান একবার ভাবলো, বলে টাকাটা দিন, আমি ভাঙতি করে দেই। শেষ পর্যন্ত বলল না। এই লোকের মুখ দেখে মনে হচ্ছে বললেও লাভ হবে না। নুরুজ্জামান এখন যাচ্ছে মৌচাকের দিকে। ভর দুপুরে কারোর বাসায় উপস্থিত হওয়া ঠিক না, কিন্তু খবর পাওয়া গেছে কামরুদ্দিন সাহেব বাসায় খেতে যান। তাকে ধরার এটাই উৎকৃষ্ট সময়। নুরুজ্জামান 2টা আনারস কিনল। এই সময় আনারস পাবার কথা না। ঢাকা শহরের ব্যাপার স্যাপার সবই অদ্ভুত। আনারস পাওয়া যাচ্ছে। বাচ্চা কাচ্চার বাসা খালি হাতে যাওয়া ঠিক না। কামরুদ্দিন সাহেব বাসাতেই ছিলেন। দুপুরের খাওয়া শেষ করে পান মুখে দিয়েছেন। তার দুপুরে কিছুক্ষণ ঘুমানোর অভ্যাস। এই সময় দরজা খুলতে হলো। নুরুজ্জামান হাসি মুখে বলল, স্যার, চিনতে পারছেন? আমি নুরুজ্জামান। কামরুদ্দিন বললেন, কি ব্যাপার? বলেছিলেন ঢাকায় এলে যেন দেখা করি। এখন তো একটু ব্যস্ত আছি। তাহলে স্যার পরে আসি। আচ্ছা আসুন, পরে আসুন। আমাকে চিনতে পারছেন তো স্যার? পাতার বাসি। বলেছিলেন একটা ব্যবস্থা করে দিবেন। হুম। বাচ্চা কাচ্চার জন্য 2টা আনারস এনেছিলাম। কামরুদ্দিন বিরক্ত মুখে আনারস হাতে নিলেন। নুরুজ্জামান বলল, কবে আসবো স্যার? আসুন, কাল আসুন। বাসায় না, অফিসে আসুন। বাসায় লোকজন আসা আমি পছন্দ করি না। 10টার দিকে অফিসে আসুন। টিভি ভবনে? হ্যাঁ, গেটে পাশ থাকবে। নাম যেন কি বললেন? নুরুজ্জামান, মোহাম্মদ নুরুজ্জামান। পাতার বাসি কি সঙ্গে করে নিয়ে আসবো স্যার? আনুন। তাহলে আজ যাই স্যার, কাল দেখা হবে। আমি ঠিক 10টার সময় চলে আসবো স্যার। আচ্ছা। কামরুদ্দিন স্বস্তির নিঃশ্বাস ফেললেন। আগামীকাল তিনি টিভি ভবনে যাচ্ছেন না। অন্য কাজ আছে। এই লোক কিছুক্ষণ ঘোরাফেরা করে চলে যাবে। তার কপাল ভালো হলে আর আসবে না। কপাল মন্দ হলে আবারও আসবে। জীবন অস্থির করে দেবে। কামরুদ্দিন সাহেব দীর্ঘ নিঃশ্বাস ফেলে ভাবলেন, নির্বোধ লোকের সংখ্যা এত দ্রুত বাড়ছে, এর কারণ কি? নুরুজ্জামান আবার হাঁটতে শুরু করেছে। হাঁটতে তার ভালো লাগছে। ঢাকা শহরে হেঁটে বেড়ানোর মজাই আলাদা। কত কিছু আছে দেখার। এত ব্যস্ত রাস্তায় এক গেঞ্জি গায়ে লোককে দেখা গেল ঘোড়ার পিঠে চড়ে চলে গেল। দুবলা পাতলা ঘোড়া না, বেশ তরতাজা ঘোড়া। শহরের রাস্তায় ঘোড়াটাকে মানাচ্ছে না, আবার গেঞ্জি গায়ে লোকটাকেও ঘোড়ার পিঠে মানাচ্ছে না। তারপরেও পুরো ব্যাপারটা মানিয়ে গেছে। মনে হচ্ছে এই মুহূর্তে ঘোড়ার পিঠে এই মানুষটার দরকার ছিল। নুরুজ্জামান ঘড়ি দেখল, 2টা 30। তার ঘড়ি 5 মিনিট ফাস্ট আছে। আসল সময় 2টা 25। পিএ সাহেবের বাসায় কি চলে যাবে? ঠিকানা আছে, যাওয়া যায়। দুপুরবেলা উপস্থিত হলে উনি কি রাগ করবেন? করতেও পারেন। করাটাই স্বাভাবিক। তবু চেষ্টা করতে দোষ কি?
উনার বাসা কলাবাগান। ওইদিকে বাস যায় কিনা খোঁজ করতে হবে। হেঁটে রওনা দেওয়াটা ঠিক হবে না। বাসের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। আজ নাকি বাস স্ট্রাইক। নুরুজ্জামান হাঁটা শুরু করলো। কলিং বেল টিপতেই একজন মহিলা দরজা খুলে দিলেন। নুরুজ্জামান বলল, সালাম আলাইকুম আপা। ওয়ালাইকুম আসসালাম। উনি তো বাসায় নেই। আপা, আমি আপনার কাছে এসেছি। আমার নাম নুরুজ্জামান। আমি অতীতপুর গার্লস স্কুলের হেডমাস্টার। আমি এক গ্লাস পানি খাবো। আপনি তো ঘামে ভিজে জবজবা হয়ে গেছেন। আসুন, ফ্যানের নিচে আসুন। নুরুজ্জামান বসার ঘরে বসল। মহিলা তাকে পানি দিলেন না, এক গ্লাস শরবত এনে দিলেন। শরবতের উপর বরফের টুকরা ভাসছে। ভদ্রমহিলা বললেন, এক্ষুনি খাবেন না, একটু ঠান্ডা হয়ে নিন। আমার একটু শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করা দরকার। কোনো উপায় খুঁজে পাচ্ছি না আপা। আচ্ছা, আমি বলে দেব, ও ব্যবস্থা করে দেবে। আপা, আপনার অনেক মেহেরবানি। এখন পানিটা খাই। খান। নুরুজ্জামান এক নিঃশ্বাসে শরবতের গ্লাস শেষ করে বরফের টুকরা চিবাতে লাগলো। দাঁত দিয়ে বরফ ভাঙার কচকচ শব্দ হচ্ছে। ভদ্রমহিলা বললেন, আরেক গ্লাস এনে দেই? জি আচ্ছা। আপনি একটা কাগজে আপনার নাম ঠিকানা লিখে দিন। ও একটা পাস দিয়ে রাখবে। আপনি সেক্রেটারিয়েটে ঢুকে ওর সঙ্গে দেখা করবেন। ও নিশ্চয়ই ব্যবস্থা করবে। কবে? আগামীকাল 10টায় আসুন। জি না, আগামীকাল আসতে পারবো না। আগামীকাল টিভিতে আমার একজনের সঙ্গে সাক্ষাৎ করার আছে। ওনার নাম কামরুদ্দিন। উনি আমাকে একটা অনুষ্ঠানের ব্যবস্থা করে দিবেন। পাতার বাঁশি। আমি পাতার বাঁশি বাজাই। ও আচ্ছা, তাহলে একটা কাগজে আপনার নামটাম লিখে দিন। কোনো টেলিফোন নাম্বার কি আছে যাতে ও আপনার সঙ্গে যোগাযোগ করতে পারে? জি আছে। টেলিফোন নাম্বার লিখে রেখে যান। ও আপনার সঙ্গে কথা বলে একটা অ্যাপয়েন্টমেন্ট ঠিক করবে। আপা, তাহলে উঠি। আর এক গ্লাস পানি খাবার কথা না? বসুন, পানি নিয়ে আসি। তৃষ্ণা চলে গেছে আপা। নুরুজ্জামান হাসছে। ভদ্রমহিলাও হাসছেন। বিদায় নেবার সময় ভদ্রমহিলাকে পুরোপুরি হকচকিয়ে দিয়ে নুরুজ্জামান তাকে কদমবুসি করে ফেলল। নুরুজ্জামানের পকেট থেকে সানগ্লাস, চাবির রিং এবং ভাঙতি পয়সা গড়িয়ে পড়ল। তিথি দুপুরে দুজনের জন্য ভাত রেঁধেছিল। সে আর নুরুজ্জামান। জাফর সাহেব দুপুরে বাসায় খেতে আসেন না। ক্যান্টিন থেকে একটা স্যান্ডউইচ আর কলা এনে খান। নুরুজ্জামান দুপুরে আসেনি। এক গাদা ভাত ফ্রিজে ঢুকিয়ে রাখতে হয়েছে। ফেলতে মায়া লাগছে বলেই ফ্রিজে ঢুকিয়ে রাখা। সে ভালো করেই জানে শেষ পর্যন্ত ফেলে দিতে হবে। ফ্রিজের ভাত গরম করলে কেমন শক্ত হয়ে যায়, চিবানো যায় না। নতলায় কোনো ভিখিরি আসে না। কাজেই ভিখিরিকে ভাত দিয়ে দেওয়ারও প্রশ্ন আসে না। ফ্রিজের ঠান্ডা ভাত গরম করারও কোনো হয়তো কায়দা আছে। সে তা জানে না। মা নিশ্চয়ই জানেন। তিথি ঠিক করে রেখেছে মাকে টেলিফোনে ব্যাপারটা জিজ্ঞেস করবে। এটা আসলে তার একটা অজুহাত, মার সঙ্গে কথা বলার অজুহাত। টেলিফোন সেই যে কাল রাতে নষ্ট হয়েছে, এখনো ঠিক হয়নি। পাশের ফ্ল্যাট থেকে মাকে টেলিফোন করতে হবে। নীলক্ষেত এক্সচেঞ্জেও জানাতে হবে। অফিসে যাবার সময় বাবাকে বলে দিলে তিনি একটা ব্যবস্থা করতেন। বাবাকে বলার কথা তিথির মনে পড়েনি। একা একা ভাত খাওয়ার মতো খারাপ ব্যাপার আর হয় না। একমাত্র পশুরাই খাবার একা খেতে পছন্দ করে, মানুষ পারে না। দুপুরে তিথি খানিকক্ষণ ঘুমোলো। ঘুমের মধ্যে স্বপ্ন দেখলো টেলিফোন ঠিক হয়ে গেছে। মারুফ কথা বলছে। মারুফ বলছে, শোনো তিথি, পশুর সঙ্গে মানুষের সবচেয়ে বড় তফাৎ হলো মানুষ দলবল নিয়ে খেতে পছন্দ করে, পশু তার খাবার নিয়ে একা একা চলে যায়। এমন ভাবে যায় যেন কেউ দেখতে না পায়। তিথি বলল, পাখিদের বেলায় কি হয়? পাখিদের জন্য একই ব্যাপার। শুধু খাঁচায় বন্দি পাখিদের একসঙ্গে খেতে হয়, কারণ তাদের উপায় নেই। ক্রিং ক্রিং ক্রিং। তিথি বলল, ক্রিং ক্রিং শব্দ হচ্ছে কেন? মারুফ বলল, বুঝতে পারছি না, বোধহয় তোমাদের বাসায় কলিং বেল বাজছে। দরজা খুলে দেব?
দরজা খোলার কোনো দরকার নেই, তুমি ঘুমোতে থাকো। যে এসেছে সে খানিকক্ষণ বেল বাজিয়ে চলে যাবে। ক্রিং ক্রিং ক্রিং। তিথির ঘুম ভাঙল। কলিং বেল না, টেলিফোন বাজছে। ঘুমের ঘোর তার এখনো কাটেনি। সে জড়ানো গলায় বলল, হ্যালো। ওপাশ থেকে শায়লা বললেন, তোদের টেলিফোন নষ্ট নাকি? সকাল থেকে টেলিফোন করছি, লাইন পাচ্ছি না। টেলিফোন নষ্ট ছিল মা, এখন ঠিক হয়েছে। তুমি কেমন আছো? ভালো। শোন, আমরা সিলেট যাচ্ছি। কবে? আজ রাতের ট্রেনে, সুরমা মেল। তোর ছোট মামার চা বাগান দেখে আসি। তুই যাবি? অবশ্যই যাব। তাহলে তোর কাপড় চোপড় গুছিয়ে এখানে চলে আয়। আমি 1 ঘন্টা পরে গাড়ি পাঠিয়ে দেব। আমার ঘরে পরার কয়েকটা শাড়ি সঙ্গে নিয়ে আসবি। আর কাবার্ডের নিচে রাখা স্যান্ডেল জোড়া আনবি। ইটালিয়ান স্যান্ডেল? হ্যাঁ। কদিন থাকবে? ঠিক নেই, 4-5 দিন থাকতে পারি। বাবাকে তাহলে 1 সপ্তাহের ছুটি নিতে বলি। ওর ছুটি নেওয়া নেই কি আছে? বাবা কি সঙ্গে যাচ্ছে না? না। সে কি? তুই মনে হয় আকাশ থেকে পড়লি। বাবা একা একা থাকবে? হ্যাঁ, থাকবে। সে কচি খোকা না, তাকে ফিডিং বোতল দিয়ে দুধ খাওয়াতে হয় না। বাবা একা থাকবে আর আমরা দল বেঁধে বেড়াতে যাব? হ্যাঁ। তাহলে মা তোমরা যাও, আমি যাব না। তুই যাবি না? না। এবং মা, আমার মনে হয় তুমি বাড়াবাড়ি করছো। আমি বাড়াবাড়ি করছি না, তুই বাড়াবাড়ি করছিস। আমি তোর বাবাকে একটা কঠিন শিক্ষা দিতে যাচ্ছি, তোর জন্য পারছি না। কঠিন শিক্ষা শুধু বাবার একার হবে কেন? তোমারও হওয়া উচিত। তুই কি বললি? রাগ করো না মা। যার যা ইচ্ছা আমাকে বলে যাবে আর আমি রাগ করব না? মা শোনো, চলো আমরা সিলেট থেকে ঘুরে আসি। অনেকদিন ফ্ল্যাট বাড়িতে থেকে আমাদের মন টন ছোট হয়ে গেছে। বাইরে ঘুরলে ভালো লাগবে। বাবাও আমাদের সঙ্গে যাক। তুমি তার সঙ্গে কথা বলো না, তাহলেই তো হলো। তুমি এমন ভান করবে যেন বাবা একজন অপরিচিত মানুষ। আমার সঙ্গে চাল চালবি না তিথি। আমি কোনো চাল চালছি না মা। আমি তোর বাবাকে এমন শিক্ষা দেব যে সে তার নিজের নাম পর্যন্ত ভুলে যাবে। তার এত বড় সাহস, সে আমার গায়ে হাত তোলে। সে কি? এখন দেখে একেবারে আঁতকে উঠলি। তোর বাবা এলে তাকে জিজ্ঞেস করিস। তারপর তুই তোর বাবার হয়ে ওকালতি করিস, তার আগে না। তিথি চুপ করে রইল। টেলিফোনের ওপাশ থেকে কান্নার শব্দ পাওয়া যাচ্ছে। তিথি কি করবে বুঝতে পারছে না। তিথি নরম করে ডাকলো, মা। কি? ফ্রিজে ঠান্ডা ভাত কি করে গরম করতে হয়? জানি না, চুপ কর। শায়লা টেলিফোন নামিয়ে রাখলেন। 5টা বেজে গেছে। জাফর সাহেবের আসার সময় হয়ে গেল। বিকেলে নাস্তা দেওয়ার মতো কিচ্ছু নেই। ময়দা আছে, লুচি ভেজে দেয়া যায়। ঘরে ডিম আছে, ডিমের অমলেট আর লুচি ভাজা। তিথি অনেক খুঁজেও লুচিওয়ালার বেলুন পেল না। একটা টিন ভর্তি চিড়া আছে, তার মুখ খুলে দেখা গেল কালো কালো পোকা পড়ে গেছে। তিথির অস্থির লাগছে। বাবা ক্ষুধার্ত হয়ে অফিস থেকে ফেরেন। হাত মুখ ধুয়েই কিছু খাবার জন্য ব্যস্ত হয়ে পড়েন। তাকে দেওয়ার মতো কিছুই নেই। তিথি চায়ের পানি চড়ালো। জাফর সাহেব এলেন 5:30টার দিকে। নুরুজ্জামান তার সঙ্গেই এসেছে। সে ঠিক 5টায় অফিসে গিয়ে উপস্থিত। নুরুজ্জামান আরো 2টা আনারস কিনেছে। দোকানদার বলে দিয়েছে, মধুর মতো মিষ্টি না হইলে আমার 2 গালে 2 চড় দিবেন। এদের কথা বিশ্বাস করা ঠিক না, তবু সে 2টা কিনে ফেলেছে। তিথি বলল, আমি আনারস খাই না, বাবাও খান না, আপনি শুধু শুধু এনেছেন। নুরুজ্জামান বিব্রত মুখে বলল, আনারস একটা ভালো ফল। তিথি বলল, মোটেই ভালো ফল না। এর সারা গা ভর্তি চোখ। আনারসের দিকে তাকালেই মনে হয় সেও হাজার হাজার চোখ মেলে আমাকে দেখছে। এই আনারস আপনাকেই খেতে হবে। জি আচ্ছা। আনারস কি করে কাটতে হয় তাও আমি জানি না, আপনাকেই কাটতে হবে। একটা বটি দিন।
রান্নাঘরে চলে যান, খুঁজে বের করুন। এই বাড়ির কোথায় কি আছে আমি জানি না। নুরুজ্জামান বটির খোঁজে রান্নাঘরে চলে গেল। তিথি চা নিয়ে গেল বাবার কাছে। অফিস থেকে ফিরে জাফর সাহেব সাধারণত হাত মুখ ধুয়ে বারান্দায় বসে থাকেন। মাগরিবের আজানের পর উঠেন, তার আগে না। সারাদিনে এই এক ওয়াক্তের নামাজই তিনি পড়েন। আজ তিনি শোবার ঘরে হাত পা এলিয়ে শুয়ে আছেন। তিথিকে দেখেই বললেন, চা খাবো না রে মা। চা খাবে না কেন? শরীর খারাপ? জ্বর জ্বর লাগছে। ক্লান্ত হয়ে আছো, এই জন্য জ্বর জ্বর লাগছে। ডিমটা খাও, বেশি করে কাঁচামরিচ দিয়ে অমলেট করে এনেছি। অমলেট খেয়ে চা খাও, দেখবে ভালো লাগবে। জাফর সাহেব উঠে বসলেন। ডিম নিলেন না, চায়ের কাপটা নিলেন। তিথি, জি বাবা। তোর মা বোধহয় আজ রাতে সিলেট যাচ্ছে বেড়াতে। তুইও যা, ঘুরে আয়। আমার এখানে অসুবিধা হবে না, হোটেল থেকে খাবার আনিয়ে খেয়ে নেব। আমার এখানে জরুরি কাজ আছে, আমি যেতে পারবো না। আমি যাই কি না যাই সেটা বড় কথা না। বড় কথা হলো তোমাদের ঝগড়াটা মিটমাট হওয়া দরকার। আমার অসহ্য লাগছে। জাফর সাহেব কিছু বললেন না। তিথি চেয়ার টেনে বাবার সামনে বসলো। মনে হচ্ছে সে ঝগড়া করবে। বাবা, হুম, তুমি ভয়ঙ্কর একটা অন্যায় করেছো। তুমি মার গায়ে হাত তুলেছো। আমি তো কল্পনাও করতে পারিনি যে তুমি এমন একটা কাজ করতে পারো। তুমি মাকে চড় দাওনি? হুম। কি করে এরকম একটা কাজ করলে? জাফর সাহেব বিড়বিড় করে বললেন, রেগে গিয়েছিলাম। রেগে গেলে মানুষের মাথা ঠিক থাকে না, মানুষ পশুর মতো আচরণ করে। এত রেগেই বা গেলে কেন? সে আমাকে গালাগালি করতে করতে তোর দাদাকে গালি দেয়া শুরু করলো। বলল, তুমি যেমন গাধা, তোমার বাবাও তেমন গাধা। চট করে মাথায় রক্ত উঠে গেল। দাদাকে গাধা বলতেই তো আর উনি গাধা হয়ে যাননি। তা যায়নি, তবু বাবাকে গালাগালিটা সহ্য হলো না। আমাকে যদি কেউ গাধা বলে তোর কি ভালো লাগবে? না, ভালো লাগবে না, কিন্তু আমি তার জন্য মারামারি শুরু করব না। এক একজন মানুষ এক এক রকম হয় রে মা। কারো রাগ বেশি, কারোর কম। চা খাওয়া হয়েছে? হুম। এখন ডিমটা খাও। ডিম খাবো না। খাও বলছি। আমি কষ্ট করে ভাজলাম আর তুমি খাবে না? এই দেখো, ডিম ভাজতে গিয়ে আমার হাত পুড়ে গেছে। গরম তেল ছিটকে এসে পড়লো। জাফর সাহেব ডিমের প্লেট হাতে নিলেন। নুরুজ্জামান তার ঘরে গামলা ভর্তি আনারস নিয়ে বসে আছে। দোকানদার মিথ্যা বলেনি, মধুর মতোই মিষ্টি। দুপুরে খাওয়া না হওয়ায় তার খিদে লেগেছে। সে দ্রুত গতিতে আনারস খেয়ে চলেছে। নুরুজ্জামানের মনে হলো এমন মিষ্টি আনারস সে এই জীবনে খায়নি। মনে হয় বাকি জীবনেও খাবে না। দরজায় টোকা পড়ছে। নুরুজ্জামান বলল, কে? তিথি বলল, আমি। আসবো? জি, আসুন। তিথি ঘরে ঢুকতে ঢুকতে বলল, গামলা ভর্তি আনারস নিয়ে বসেছেন বলে মনে হচ্ছে। নুরুজ্জামান লজ্জিত মুখে বলল, আনারসটা খুব মিষ্টি। একসঙ্গে এতটা খেতে পারবেন? পারবো। দুপুরে খাইনি তো, খুব খিদে লেগেছে। দুপুরে খাননি কেন? ঘোরাঘুরি করতে করতে সময় পার হয়ে গেল। ভাত রান্না করা আছে, গরম করে দেব? জি না, আপনাকে একটা কাজ করে দিতে হবে। অবশ্যই দেব। একটা ঠিকানা দিয়ে দিচ্ছি, সেখানে আমার মা আছেন। মাকে কিছু জিনিস পৌঁছে দিতে হবে। পারবেন না? এক্ষুনি দিয়ে আসছি। এক্ষুনি দিতে হবে না, আপনি আপনার আনারস শেষ করুন। জি আচ্ছা। চা খাবেন? চা করে দিব? জি না, ফল খাবার পর পানি জাতীয় কিছু খেতে নেই। খনার বচন আছে, ফল খেয়ে পানি খায়, জম বলে আয় আয়। জম আয় আয় বললে পানি না খাওয়াই ভালো। তিথি ভাত বসিয়েছে। চেয়ার এনে বসে আছে চুলার পাশে। ভাত রান্নার জন্য ঘরে একটা রাইস কুকার আছে। তিথি সেই কুকারের ব্যবহার জানে না। জানলে এত সমস্যা হতো না। তার কাছে মনে হচ্ছে এই পৃথিবীতে সবচেয়ে জটিল কাজ হচ্ছে ভাত রান্না।
ভাত কখন নরম হবে কখন শক্ত হবে কিছুই বলা যায় না। এবার মা এলে তার কাছ থেকে খুব ভালো করে কয়েকটা জিনিস শিখে নিতে হবে। ভাত রান্না এবং তরকারির রং সুন্দর করার কৌশল। তরকারি যা রান্না হচ্ছে খেতে খারাপ হচ্ছে না, কিন্তু দেখাচ্ছে কুৎসিত। মাটি মাটি ধরনের হলুদ রং, টাইফয়েড রোগীর পথ্য। জাফর সাহেব রান্নাঘরে উঁকি দিলেন। মেয়েকে রান্নাঘরের চেয়ারে চুপচাপ বসে থাকতে দেখে অবাক হলেন। বিস্মিত হয়ে বললেন, হয়েছে কি তোর? এরকম চুপচাপ বসে আছিস কেন? ভাত রাঁধছি। ভাত রাঁধলে চুলার পাশে এরকম গালে হাত দিয়ে বসে থাকতে হয়? অন্যের হয় না, আমার হয়। ভাত রান্নার সময় যে কটা সূরা আমার জানা আছে সব কটা আমি পড়ে ফেলি। সূরা পড়ে ভাত রাঁধতে হবে না, চুলা বন্ধ কর। রাতে আমরা খাবো না? চল যাই, কোনো একটা চাইনিজ হোটেল থেকে খেয়ে আসি। আর নুরুজ্জামান সাহেব, উনি? ওর জন্য খাবার নিয়ে আসবো। রোজ রোজ তো আর চাইনিজ খাওয়া যাবে না। একটা কিছু ব্যবস্থা হবেই, তুই উঠে আয়, কাপড় পর। তিথি উঠে এলো। জাফর সাহেব বললেন, ভালো করে সাজগোজ কর তো। তিথি বিস্মিত হয়ে বলল, কেন? এমনি, সাজলে তোকে কেমন দেখায় দেখি। দোকান যদি খোলা থাকে তোকে সুন্দর দেখে একটা শাড়ি কিনে দেব। তিথি বলল, দরকার নেই। তুমি কিনে দেবে, মার রং পছন্দ হবে না, সে আবার দোকানে বদলাতে নিয়ে যাবে। এটা শুনে তুমি আবার রাগ করবে। আমার শাড়ি কেনার দরকার নেই, বাইরে খেতে যাচ্ছি, চলো খেয়ে আসি। তিথি সাজগোজ করবে না বললেও ভালোই সাজলো। ঢাকা শহরে রাতে গয়না পরে বের হওয়া একেবারে নিষিদ্ধ। তবু সে গলায় একটা হার পরল, কপালে খুব যত্ন করে টিপ আঁকলো। গত জন্মদিনে কেনা নীল জামদানি শাড়িটা পরলো। শাড়িটা তার পছন্দ না, এই প্রথম পরেছে। বড় বড় সাদা ফুল, চোখে লাগে। কিন্তু পরবার পর সে নিজে মুগ্ধ হয়ে আয়নায় নিজের দিকে তাকিয়ে রইল। এত সুন্দর লাগছে তাকে। আশ্চর্য তো। জাফর সাহেব বললেন, তোর ফোন এসেছে, ফোনটা ধর। মাই গড, তুই সাজবি না বলেও দেখি মারাত্মক সাজ দিয়েছিস। সুন্দর লাগছে বাবা। খুব সুন্দর লাগছে। ক্যামেরায় ফিল্ম আছে কিনা দেখ তো। ফিল্ম থাকলে তোর একটা ছবি তুলে রাখবো। ছবি তুলতে হবে না বাবা, তুমি জানালা বন্ধ করো, আমরা এখন বেরোবো। তুই টেলিফোন ধরে আয়, মনে হচ্ছে মারুফ। তিথি টেলিফোন ধরতে গেল। বাবার সামনে ছুটে যেতে লজ্জা লাগছে, কিন্তু তার ইচ্ছা করছে ছুটে গিয়ে ধরতে। হ্যালো তিথি, শোনো, বেশিক্ষণ কথা বলতে পারবো না, খুব জরুরি খবর আছে। কাল অবশ্যই 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 সকাল 9টার মধ্যে পিজা কিংয়ে থাকবে, কেমন? খোদা হাফেজ। মারুফ টেলিফোন নামিয়ে রেখেছে। তিথি তারপরেও অনেকক্ষণ রিসিভার কানে ধরে রাখলো। শব্দহীন রিসিভার কানে ধরে রাখার মধ্যেও যে আনন্দ আছে তা সে আগে বুঝতে পারেনি। সকালে দাড়ি কামাতে গিয়ে মারুফ লক্ষ্য করলো তাকে বেশ স্বাস্থ্যবান লাগছে। ভরাট চেহারার একজন মানুষ। কয়েক রাত ভালো ঘুম হয়নি বলে চোখের নিচে কালি পড়ে গেছে। এই কালিটা না থাকলে তাকে আজ মোটামুটি ভাবে একজন প্রেজেন্টেবল মানুষ বলা যেত। গালে সাবান মাখতে গিয়ে হঠাৎ স্বাস্থ্য ভালো হওয়ার কারণ স্পষ্ট হলো। ব্রণ উঠেছে। কিছু কিছু ব্রণ আছে সুপ্ত আগ্নেয়গিরির মতো, চামড়ার ভেতর মাথা ডুবিয়ে থাকে, মুখ বের করে না, তবে এদের কর্মকাণ্ড ভেতরে ভেতরে চলতে থাকে। তার গাল যে ফুলে ফেপে একাকার হয়েছে, এই তার রহস্য। মারুফ ভুরু কুঁচকে আয়নার দিকে তাকিয়ে রইল। মুখ ভর্তি খোঁচা খোঁচা দাড়ি। তার কিছু কিছু আবার পেকে গেছে। থুতনির কাছের সবগুলি দাড়ি পাকা। তার বয়স 32। 32 বছর বয়সে কারো চুল দাড়ি এরকম করে পাকে না। তার বেলাতেই বা এরকম হলো কেন? প্রকৃতি নানানভাবে তাকে প্রতারিত করছে। নয়তো তার মতো একটি ছেলেকে 4 বছর প্রাইভেট টিউশনি করে চলা লাগে। ডিসপোজেবল শেভিং রেজারটা পুরনো। রেজার কিনতে মনে থাকে না। রেজারের কথা মনে পড়ে সকালবেলা। রহমতকে পাঠিয়ে এই মুহূর্তে দোকান থেকে রেজার আনানো যায়। তাতে লাভ হবে না। গালে ব্লেড ছোঁয়ানো যাবে না। সুপ্ত আগ্নেয়গিরি জেগে উঠবে। তিথির কাছে তাকে যেতে হবে এই অবস্থাতেই। মেরুন রঙের হাফ হাওয়াই শার্ট, সাদা প্যান্ট,
এবং সাদা কেডসের জুতা পরা যাবে না। খোঁচা খোঁচা দাড়ির সঙ্গে এই পোশাক মানায় না। তাকে পাঞ্জাবি পরতে হবে, আধময়লা পাঞ্জাবি। টেবিলে রহমত চায়ের কাপ রেখে দিয়েছে। পিরিচ দিয়ে ঢেকে রাখার কথা রহমতের মনে নেই, কোনোদিন মনে থাকবেও না। এর আগে 1,00,000 বার বলা হয়েছে। চায়ে চুমুক দিতে গেলে অবধারিতভাবে কয়েকটা ভাসমান পিঁপড়া পাওয়া যাবে। সম্ভবত রহমতের ধারণা, চা বানাতে চিনি দুধ যেমন লাগে পিঁপড়াও লাগে। রহমত, হুম। চা আর 1 কাপ বানিয়ে আনো, আর পাঞ্জাবি ইস্ত্রি করিয়ে আনো। রহমত রান্নাঘর থেকে বের হয়ে এলো। টেবিলে রাখা চায়ের কাপ নিয়ে নির্বিকার ভঙ্গিতে লম্বা চুমুক দিয়ে চা শেষ করলো। এই কাজটা সে রান্নাঘরেও করতে পারত, তা করবে না। একে বিদায় করে দেওয়ার সময় হয়ে গেছে, তবে সে বিদায় করতে পারবে না। রহমত তার কর্মচারী না, এটা মিজানের ভাড়া বাসা। মিজান 3 মাসের ট্রেনিং এ রাজশাহী আছে বলে সে থাকতে পারছে। মিজান চলে এলে তাকে বিদায় নিতে হবে, কারণ মিজান বিয়ে করেছে, বউ নিয়ে থাকবে। বউ চলে এলে বন্ধুর কথা মনে থাকে না। রহমত, দুপুরে আজ রান্না করবে না, দুপুরে ভাত খাবো না। রহমত উত্তর দিল না। রহমতের এই একটাই গুণ, কথাটা কম বলে। রোবট টাইপের, তবে বেকুব ধরনের রোবট। ওরা হুকুম তামিল করতে যায়, কিন্তু হুকুমটা কি ঠিক মতো শুনে না। বেটাকে পাঞ্জাবি ইস্ত্রি করতে বলা হয়েছে, সে হয়তো পাঞ্জাবি বাদ দিয়ে পায়জামা ইস্ত্রি করিয়ে আনবে। এই সম্ভাবনা 60%। মারুফ সিগারেট ধরিয়ে চায়ের জন্য অপেক্ষা করছে। সে নিজেকে শান্ত রাখার চেষ্টা করছে। আজ সারাদিনে তাকে প্রচুর মিথ্যা কথা বলতে হবে। সহজ মিথ্যা না, জটিল ধরনের মিথ্যা। মিথ্যাগুলি বলা হবে তিথিকে। প্রিয়জনকে মিথ্যা বলা বেশ শক্ত, মনের উপর চাপ পড়ে। অসতর্ক হলে মিথ্যার লজিক এলোমেলো হয়ে যায়। সত্য বলার সময় লজিকের দিকে খেয়াল রাখতে হয় না, মিথ্যা বলার সময় খেয়াল রাখতে হয়। মিথ্যার লজিক হচ্ছে সবচেয়ে কঠিন লজিক। বোকা লোক এই জন্যই মিথ্যা বলতে পারে না। রহমত চা নিয়ে এসেছে। চায়ের কাপ নামিয়েই সে কাপড় ইস্ত্রি করতে গেল। মারুফ আর চোখে দেখলো পাঞ্জাবিটাই নিয়ে যাচ্ছে। সে খানিকটা নিশ্চিত হয়ে চায়ে চুমুক দিল। আগুন গরম চা। মনে হচ্ছে মুখের ভেতরটা পুড়ে ঝাঁঝরা হয়ে গেছে। সিগারেট বিস্বাদ লাগছে। আজ দিনটা খুব খারাপভাবে শুরু হয়েছে। মাথা ঠান্ডা রাখা কঠিন হয়ে যাচ্ছে, অথচ মাথাটা খুব ঠান্ডা রাখা দরকার। তিথিকে সে আজ তার প্যারিসে যাবার কথা বলবে, যা পুরোপুরি মিথ্যা। অথচ এমন ভাবে বলতে হবে যেন তিথি তা অবিশ্বাস না করে। সামান্যতম অবিশ্বাস করা মানেই অরিজিনাল ব্লু প্রিন্টে গন্ডগোল হয়ে যাওয়া। এটা কিছুতেই হতে দেওয়া যাবে না। এই মিথ্যা বলায় তার কোনো পাপ হবে বলে সে মনে করে না। সে মিথ্যা বলবে সার্ভাইভালের জন্য। অনেক পোকা বেঁচে থাকার জন্য যে গাছে বাস করে সেই গাছের রঙে নিজেকে রং বদলিয়ে নেয়। এতে পোকাটার কোনো পাপ হয় না। তার হবে কেন? তিথি যদি তার প্যারিস যাবার ব্যাপারটা বিশ্বাস করে, তাহলে পরের ধাপটা সহজ হয়ে যায়। সে বলতে পারে, শোনো তিথি, প্লেনে ওঠার আগে আমি বিয়ের কাজটা সেরে ফেলতে চাই, কারণ আমি চাচ্ছি প্যারিসে পৌঁছার 13 দিনের মাথায় তুমি আমার সঙ্গে জয়েন করো। এই মিথ্যায় কারো কোনো ক্ষতি হবে না, বরং সবারই লাভ হবে। যে বিয়ে অনেকদিন ধরে ঝুলছে সেই বিয়েটা হয়ে যাবে। তিথি অসুখী হবে না, কারণ সে মানুষ হিসেবে প্রথম শ্রেণীর না হলেও উপরের দিকে, দ্বিতীয় শ্রেণী। চারপাশে তৃতীয় শ্রেণীর মানুষের ভিড়ে উপরের দিকে। দ্বিতীয় শ্রেণী খারাপ কি? কৌশল ছাড়া বিয়ে সম্ভবও হবে না। যার পেশা প্রাইভেট টিউশনি, তাকে কে মেয়ে দেবে? তিথি ঠিক তার জায়গায় বসে আছে, পিজা কিং এর এক কোনায়, হাতে পানির গ্লাস। মন দিয়ে খবরের কাগজ পড়ছে। মারুফের ধারণা, মেয়েরা ঘরে কখনো খবরের কাগজ পড়ে না। তারা কাগজ পড়ে ঘরের বাইরে অদ্ভুত অদ্ভুত সব জায়গায়, এবং পড়ার সময় জগৎ সংসার সব ভুলে যায়। তিথি একবারও তাকাচ্ছে না। পেছন থেকে টুক করে মাথায় টোকা দিলে হয়। তিথি অবশ্য মাথায় টোকা দিলে রেগে যায়। এই সকালবেলাতেই রাগিয়ে দিলে মুশকিল হবে। মেয়েরা চট করে রাগ ধুয়ে ফেলতে পারে না। তারা অনেকক্ষণ রাগ পুষে। পাখি পোষার মতো রাগ পুষেও তারা আনন্দ পায়। মারুফ সামনের চেয়ারটায় বসলো। তিথি খবরের কাগজ থেকে চোখ না তুলেই বলল, দাঁড়িয়ে রাখছো নাকি?
মেয়েদের বোধহয় দৃশ্যমান চোখ ছাড়াও কয়েক জোড়া অদৃশ্য চোখ আছে। না তাকিয়ে কি করে দেখলো? মারুফ বলল, হুম, দাড়িতে তোমাকে ভালো দেখাচ্ছে, নূর সাহেবের মতো লাগছে। নূর সাহেবটাকে? আসাদুজ্জামান নূর, অভিনয় করে। ও আচ্ছা। তিথি খবরের কাগজ ভাঁজ করতে করতে বলল, তোমার জরুরি কথাটা কি চট করে বলে ফেলো, আমাকে উঠতে হবে। মারুফের মেজাজ খারাপ হয়ে গেল। সে শুকনো গলায় বলল, উঠতে হলে উঠো, জরুরি কথা আরেকদিন বলা যাবে। রেগে গেলে নাকি? না, রাগিনি। মুখ গম্ভীর করে রেখেছো কেন? আমার মুখটাই গম্ভীর টাইপের। খুব হাসি খুশি অবস্থাতেও আমাকে দেখলে মনে হবে কয়েক রাত ঘুম হচ্ছে না। ডিসপেপসিয়ায় ভুগছি এবং আমার পিঠে কার্বাঙ্কল হয়েছে। পিঠে কি হয়েছে? কার্বাঙ্কল। সেটা কি? মারুফ কফি দিতে বলল। পিজা কিং এর ছেলেটাকে পাঠালো এক প্যাকেট সিগারেট আনতে। তিথি হাসি মুখে বলল, তোমার জরুরি কথাটা কি আমাকে বলে ফেলো তো। থাক। থাকবে কেন? বলো। মারুফ হাই তুলতে তুলতে বলল, আমি একটু বাইরে যাচ্ছি। এইটাই তোমার জরুরি কথা? হুম। বাইরে কোথায়, চাঁদপুর না কুমিল্লা? কফির কাপ দিয়ে গেছে, সিগারেট আনেনি। আগে সিগারেট না ধরিয়ে চা বা কফির কাপে চুমুক দিতে কুৎসিত লাগে। হঠাৎ মুখ মিষ্টি হয়ে যায়। মারুফ বিমর্ষ ভঙ্গিতে কফিতে চুমুক দিতে দিতে বলল, ব্রিসবেন যাচ্ছি। সেটা কোথায়? ফ্রান্সের একটা ছোট শহর। বলো কি? কবে? 18 তারিখ, শেষ রাতের ফ্লাইট। 3টা কি 3:30টায়? কোন মাসের 18 তারিখ? এই মাসের? হ্যাঁ। কি সর্বনাশ! আর তো মোটে 10 দিন আছে। 10 দিন না, 9 দিন। আজকের দিনটা বাদ দাও। তিথির নিজেকে সামলাতে সময় লাগছে। সে খানিকটা ঝুঁকে এসে বলল, তুমি তো সারা জীবন চেয়েছো আমেরিকা যেতে, এখন আমেরিকা বাদ দিয়ে ফ্রান্স? কি করব, আমেরিকা যাওয়ার সুযোগ পেলাম না। হাতে যা পেয়েছি তাই সই। কানা মামা যখন পাওয়া যাচ্ছে না, তখন অন্ধ মামা। কতদিনের জন্য যাচ্ছ? পিএইচডি করতে যতদিন লাগে, ধরে নাও 4 বছর। মারুফের সিগারেট চলে এসেছে। সে সিগারেট ধরিয়েছে। এতগুলি মিথ্যা কথা এক নাগাড়ে বলায় কেমন ক্লান্ত লাগছে। দ্রুত কয়েকটা সিগারেট টেনে শক্তি সঞ্চয় করতে হবে। তিথি খুশি খুশি এবং আনন্দিত চোখে তাকিয়ে আছে। এরকম চোখের মেয়ের কাছে মিথ্যা বলাও কষ্টের ব্যাপার। মিথ্যাটা কাঁটার মতো বুকে বিঁধে থাকে। তিথি বলল, এ তো খুব আনন্দের ব্যাপার। তুমি এমন মুখ কালো করে বসে আছো কেন? অনেক ঝামেলা বাকি আছে। ভিসা হয়নি, পাসপোর্ট রিনিউ করতে হবে। এর মধ্যে দেশে গিয়ে মাকে দেখে আসতে হবে। দেশে যাবে কবে? আজ রাতের ট্রেনে চলে যাব। একদিন থেকে পরশু আসব। কাপড় চোপড়ও বানাতে হবে। ভালো কাপড় তো কিছুই নেই। আমি দেখে শুনে তোমার জন্য কাপড় কিনে দেব। চলো, আজই চলো। তোমার নাকি কাজ আছে বলছিলে? এমন কোনো কাজ নেই। কাঁচা বাজার করব ভেবেছিলাম, পরে যাব। চলো গুলশান মার্কেটে যাই, ওখানে সুন্দর সুন্দর শার্ট পাওয়া যায়। আজ থাক, টাকা আনিনি। চলো পছন্দ করে আসি, পরে কিনবে। চলো। মারুফ কফির বিল দিল। 10 টাকার একটা ময়লা নোট দোকানের ম্যানেজারের কাছ থেকে বদলে নিয়ে যে সিগারেট এনে দিয়েছে তাকে বকশিশ দিল। তিথি বলল, তুমি একটু হাসো তো, তোমাকে দেখে খুব খারাপ লাগছে। মনে হচ্ছে তোমার মাথায় আকাশ ভেঙে পড়েছে। আকাশ ভেঙে পড়ার মতোই। তিথি, রিক্সা নেবার আগে চলো খানিকক্ষণ হাঁটি। তোমার সঙ্গে কিছু কথা আছে। কথাগুলোই জরুরি। এতক্ষণ যা বললাম তা জরুরি না। ঢাকার রাস্তাগুলি এখন আর হেঁটে বেড়ানোর জন্য নয়। গাদাগাদি ভিড়। পাশাপাশি গল্প করতে করতে দুজন যাবে তা হবে না। যেতে হবে একজনের পেছনে একজন, এবং সারাক্ষণই টেনশন থাকবে, এই বুঝি সামনের লোকটা হারিয়ে গেল। যন্ত্রণার উপর যন্ত্রণা। তিথির পেছনে তখন থেকে এক ফুলওয়ালি হাঁটছে। আফা মালা নেন না, আফা মালা নেন না। ফুলের মালার মতো একটি উঁচু শ্রেণীর পণ্যদ্রব্য বিক্রি করলেও এদের আবার আচরণ নিম্ন শ্রেণীর। এরা জোঁকের মতো লেগে থাকে। না কিনে উপায় নেই।
তিথি মারুফকে বলল, এই ফুলওয়ালির হাত থেকে আমাকে বাঁচাও তো, অসহ্য লাগছে, শাড়ি ধরে টানছে, গায়ে হাত দিচ্ছে। মারুফ পেছন ফিরে ফুলওয়ালির দিকে তাকিয়ে হাসলো, কিছু বলল না। ফুলওয়ালি এতে আরো উৎসাহ পেল, যদিও তার বাড়তি উৎসাহের প্রয়োজন ছিল না। তিথি বলল, মারুফ তুমি কি দয়া করে একটা রিক্সা নেবে? এই ভিড়ে আমি হাঁটতে পারছি না। আর একটু, এই রোডের শেষ মাথা পর্যন্ত গিয়েই রিক্সা নেব। এখন নিতে অসুবিধা কি? কোনো অসুবিধা নেই, এরকম ভিড়ের রাস্তায় তো আর হাঁটবো না, শেষ হাঁটা হেঁটে নিচ্ছি। এই দেশের ভিড়েরও যে এমন সৌন্দর্য আছে তা আগে লক্ষ্য করিনি। কি সৌন্দর্য? আমি তো কোনো সৌন্দর্য দেখছি না। আমি শুধু দেখছি লোকজন এসে আমার ঘাড়ে পড়ে যাচ্ছে। মারুফ বলল, শুধু যে লোকজন আমাদের ঘাড়ে পড়ে যাচ্ছে তা না, আমরাও লোকজনদের ঘাড়ে পড়ে যাচ্ছি, এবং নির্বিকার ভঙ্গিতেই পড়ছি। এসো এখন রিক্সা নেওয়া যাক। ফুলওয়ালি মেয়েটা নেই, এতক্ষণ পেছনে পেছনে এসে হঠাৎ কোথায় উধাও হয়ে গেল। তিথি ভেবে রেখেছিল ফুলওয়ালিকে 5টা টাকা দেবে। মেয়েটা এতক্ষণ যখন লেগেছিল তখন আরেকটু কেন থাকলো না? মারুফ বলল, তুমি এইখানে দাঁড়াও, আমি ওপাশ থেকে রিক্সা ঠিক করে নিয়ে আসি। আমিও চাই তোমার সঙ্গে। না না, তুমি গেলে হবে না, মেয়ে ছেলের সঙ্গে দেখলেই বেশি ভাড়া চাইবে। অল্প কয়েকটা টাকা বাঁচাবার জন্য এত কষ্ট করা দরকার কি? অল্প কয়েকটা টাকাই বা শুধু শুধু দেবো কেন? মারুফ রাস্তা পার হলো। সে সাবধানী চোখে রিক্সা খুঁজছে। যে কোনো একটা রিক্সা নিলেই হয় না। রিক্সাওয়ালা দেখে বিচার বিবেচনা করে ভাড়া ঠিক করতে হলো। রিক্সাওয়ালা এখানে মানুষ না, ইঞ্জিন। যে ইঞ্জিন গাড়ির বনেটের ভেতর থাকে না, চোখের সামনে দেখা যায়। এমন একটা ইঞ্জিন খুঁজে বের করতে হবে, যে ক্লান্ত না হয়ে দীর্ঘ সময় প্যাডেল ঘুরাবে, যার কৌতূহল প্রায় থাকবেই না, যে পেছনে ফিরে তাকাবে না, পেছনে কি কথাবার্তা হচ্ছে তা শোনার চেষ্টা করবে না। তিথি দাঁড়িয়ে আছে তো দাঁড়িয়েই আছে। মারুফের রিক্সা আর ঠিক হচ্ছে না। সামান্য একটা রিক্সা ঠিক করতে আর কতক্ষণ লাগে? রোদ কড়া হয়ে উঠেছে, আলো চোখে লাগছে। তিথি তার হ্যান্ডব্যাগ খুলল। আছে, সানগ্লাসটা আছে। সাধারণত দেখা যায় যেদিন সানগ্লাসটা সবচেয়ে বেশি দরকার সেদিনই সেটা আনা হয় না। মারুফ মনে হয় শেষ পর্যন্ত রিক্সা ঠিক করতে পেরেছে। তিথি সানগ্লাস পরে অপেক্ষা করছে। রিক্সার হুড ফেলা, মারুফের হাতে জ্বলন্ত সিগারেট। অন্য সময় সিগারেটের ধোঁয়ার পাশে বসতে খারাপ লাগে, আজ লাগছে না। এমনকি সিগারেটের কটু গন্ধটাও ভালো লাগছে। মারুফ বলল, তিথি শোনো, খুব মন দিয়ে শোনো, আমার জরুরি কথাগুলি আমি এখন বলবো। রিক্সায় বসে বলার দরকার কি? কোথাও গিয়ে বসি তারপর বলো। না, রিক্সাতেই শোনো, জরুরি কথা চলন্ত অবস্থাতে বলাই ভালো। বলো। দাঁড়াও, সিগারেটটা শেষ করে নেই, তারপর বলি। তিথি লক্ষ্য করলো মারুফকে কেমন যেন চিন্তিত লাগছে। জরুরি কথা সে কি বলবে তিথি তা আঁচ করতে পারছে। এই কথার জন্য তাকে চিন্তিত হতে হবে কেন? তিথি শোনো। শুনছি। আমার হাতে সময় খুব অল্প। রিক্সাতেও বেশি সময় তোমার সঙ্গে থাকতে পারবো না, আবার দেশেও বেশি দিন নেই। বুঝতে পারছো? পারছি। যে স্কলারশিপ নিয়ে যাচ্ছি সেটাও গরিবী ধরনের স্কলারশিপ। টাকা জমিয়ে যে একবার দেশে আসবো সে উপায়ও নেই। কাজেই দেশ ছেড়ে বাইরে থাকবো প্রায় 4 বছরের জন্য। এই সময়টা আমার জন্য অল্প সময় না, অনেকখানি সময়। তা তো বটেই। আমি চাই যে যাবার আগে বিয়ে করে তারপর যাব, যাতে আমার স্ত্রী আমি যাবার 3-4 মাসের ভেতর আমার সঙ্গে জয়েন করতে পারে। আইডিয়া ভালো। সবচেয়ে ভালো হয় সে যদি একসঙ্গে তোমার সঙ্গে যেতে পারতো। সেটা অবশ্যই ভালো হতো, কিন্তু প্রথম কথা হচ্ছে এই মুহূর্তে আমার কাছে একটা বাড়তি টিকিট কেনার টাকা নেই, কারণ আমার নিজের টিকিটেই নিজেকে কিনতে হচ্ছে। ওরা টিকিট কেনার টাকা দিচ্ছে না? না, পৌঁছার পর ওরা টিকিটের টাকাটা রিইম্বার্স করবে, তার আগে না। ও আচ্ছা। মারুফ আরেকটা সিগারেট ধরাতে ধরাতে বলল, তিথি, এখন আমি আমার বক্তব্যের শেষ অংশে চলে এসেছি, মন দিয়ে শোনো। শুনছি। আমাকে বিয়ে করতে হলে করতে হবে 4-5 দিন সময়ের মধ্যে।
লোকজনকে খবর দিয়ে ঢাকঢোল পিটিয়ে ফরমাল বিয়ে করব সেটা সম্ভব না। বুঝতে পারছো? পারছি। বিয়ের কথা বলার জন্য ১০০ বার তোমার বাবা-মার সঙ্গে দেখা করা, তাদের বুঝানো, তাও সম্ভব না। পুরো ব্যাপারটা তোমাকেই ম্যানেজ করতে হবে। তুমি তোমার বাবা-মা, আত্মীয়স্বজন সবাইকে বলে ঠিকঠাক করে রাখবে। একজন কাজীকে খবর দিয়ে রাখবে, আমি যাব আর বিয়ে করে চলে আসব। এটা কি সম্ভব হবে? তিথি বলল, হবে। তুমি এত টেন্স হয়ে থেকো না তো। তোমাকে দেখে মনে হচ্ছে কি ভয়াবহ সর্বনাশ হয়ে গেছে। সব ব্যবস্থা আমি করে রাখবো। তোমাকে কিচ্ছু ভাবতে হবে না। মারুফ বলল, আর ধরো তোমার বাবা-মা, আত্মীয়স্বজন এরা যদি রাজি না হলো, তাহলে আমরা কোর্টে বিয়ে করব। কি বলো? কেউ অরাজি হবে না। আমি যা বলবো তাই হবে। তাহলে তো ভালোই। তিথি বলল, ও কি, তুমি আবার সিগারেট ধরালে যে? টেনশন টেনশন, তুমি বুঝবে না। কোনো টেনশন না, তুমি হাসি মুখে বসো তো। মারুফ হাসি মুখে থাকার চেষ্টা করছে, পারছে না। তার আজ আজিজ সাহেবের অফিসে ঠিক ১১টার সময় যাবার কথা। আজিজ সাহেবের ২ ছেলেকে সে পড়ায়। পড়ানোর ফাঁকে ফাঁকে ছোটখাটো কাজ করে দিতে হয়। এতে বাড়তি কিছু আয় হয়। অন্য সবার মতো আজিজ সাহেবও তাকে পছন্দ করেন এবং বিশ্বাস করেন। মারুফ তাকে বলেছে তার খোঁজে একটা ভালো নীলা পাথর আছে। দাম অনেক, কিন্তু সে সস্তায় বেচে দেবে, কারণ চোরাই মাল। ১০,০০০ টাকা হলেই ছেড়ে দেবে। আসল বাজারে এর দাম ৩০ থেকে ৪০,০০০। আজিজ সাহেব সেই পাথর দেখতে চেয়েছেন। মারুফ আজ ১১টার সময় তাকে পাথর দেখাবে। মজার ব্যাপার হলো, মারুফ পাথরের ব্যাপারে কিছুই জানে না। একজন নীলা বিক্রি করতে চায়, এটা তার তৈরি গল্প। আজিজ সাহেবের পাথরের প্রতি আগ্রহ দেখে গল্পটা বলেছিল। আগ্রহে যে এত বাড়াবাড়ি ধরনের তা বুঝতে পারেনি। বুঝতে পারলে ফট করে এই গল্পটা করতো না। অবশ্যই পাথরের গল্পের একটা ভালো দিক এখন দেখা যাচ্ছে। আজিজ সাহেব যদি এখন ১০,০০০ টাকা দিতে রাজি থাকেন, তাহলে বিয়ের খরচটা উঠে যায়। এই মুহূর্তে মারুফ আজিজ সাহেবের ব্যাপারটা নিয়েই ভাবছে। কি ধরনের কথাবার্তা হতে পারে, তার একটা রিহার্সাল সে মনে মনে করছে। আরে মারুফ সাহেব, আপনার ১১টার সময় আসার কথা, আর এখন প্রায় ১২টা বাজে। জিনিস এনেছেন? না। না কেন? ব্যাটা এখন হাতছাড়া করতে চাইছে না। টালবাহানা করছে, বলছে বেচবে না। মনে হয় অন্য কোনো পার্টি পেয়েছে। আপনি জিজ্ঞেস করেননি দিতে চাচ্ছে না কেন? জিজ্ঞেস করেছিলাম, কিছু বলে না। মারুফ সাহেব, আপনি এক কাজ করুন, ১৫,০০০ টাকা নিয়ে যান। জিনিস নিয়ে আসুন। একটা ভালো নীলার আমার অনেক দিনের শখ। বাদ দিন, সামান্য একটা পাথর ১৫,০০০ টাকা। টাকা কি এত সস্তা নাকি? পাথর সামান্য না, নীলা ডেঞ্জারাস পাথর। ১০,০০০-এ কেন দিতে রাজি হচ্ছিল সেটাই বুঝছি না। আপনি একটা কাজ করুন, ২০,০০০ টাকা নিয়ে যান। দেখুন কততে আনতে পারেন। তিথি বলল, আচ্ছা তখন থেকে তুমি এমন চুপ করে আছো কেন? কি ভাবছো? কিছু না। কটা বাজে দেখো তো? ১০টা। আর ১ ঘন্টা আমি তোমার সঙ্গে থাকবো। ১১টার সময় আমার এক জায়গায় যেতে হবে। মারুফকে এখন খুব হাসি খুশি দেখাচ্ছে। সে শীষ দেবার চেষ্টা করছে। তিথি বলল, শীষ দিও না তো। একজন তরুণীকে পাশে বসিয়ে শীষ দিতে যাওয়া খুব খারাপ। মারুফ শীষ দেয়া বন্ধ করল না। নুরুজ্জামান সকাল ৯টা থেকে রামপুরা টিবি ভবনের গেটে দাঁড়িয়ে আছে। ভেতরে ঢোকার পাস নেই। নুরুজ্জামানের গায়ে ইস্ত্রি করা পায়জামা পাঞ্জাবি। পায়ের স্যান্ডেল জোড়াও নতুন। স্যান্ডেল কেনার তার ইচ্ছে ছিল না। ফুটপাথে সাজানো স্যান্ডেল দেখে কৌতূহলী হয়ে দাম করতে হলো। দাম জিজ্ঞেস করে ফিরে আসছিল। দোকানদার বলল, একটা দাম কইয়া তারপরে যান। দাম না কইয়া যান গিয়া, এটা কেমন ধর্ম? নুরুজ্জামান অস্বাভাবিক কম দাম বলল। দোকানদার নির্বিকার ভঙ্গিতে বলল, লইয়া যান। এই হচ্ছে তার নতুন স্যান্ডেলের রহস্য। নুরুজ্জামানের পাঞ্জাবির পকেটে ৫-৬টা অশ্বত্থ গাছের কচি পাতা। ফজরের নামাজ শেষ করেই সে পাতার সন্ধানে গিয়েছিল। সোহরাওয়ার্দী উদ্যানে খানিকটা হাঁটতেই পাতা পেয়ে গেল। পাতাগুলি মিইয়ে যাচ্ছে। পাতা বেশিক্ষণ থাকে না। ২ ঘন্টার মধ্যে মিইয়ে যায়। মিয়ানো পাতার সুর ধরে না, ফেটে ফেটে যায়। সে বুঝতে পারছে না আবারও কিছু টাটকা পাতা নিয়ে আসবে কিনা। কামরুদ্দিন সাহেব এখনো পাশ পাঠাচ্ছেন না কেন, তাও বুঝতে পারছে না। ভুলে গেলেন নাকি? ব্যস্ত মানুষ, ভুলে যাওয়া অস্বাভাবিক না।
উনাকে খবর পাঠাতে পারলে হতো। খবর কিভাবে পাঠানো যায় তাও সে বুঝতে পারছে না। একটার সময় টিভি ভবনের দারোয়ান বলল, কতক্ষণ আর এভাবে ঘোরাঘুরি করবেন? যান, ভিতরে চলে যান। পাস নাই তো। পাস লাগবে না। অশেষ শুক্রিয়া। নুরুজ্জামান কামরুদ্দিনের ঘর খুঁজে বের করলো। ঘর তালাবন্ধ। জানা গেল তিনি ইউনিট নিয়ে আউটডোর শুটিংয়ে গেছেন। শুটিং হচ্ছে সাভারে, বড়খালী নামের একটি গ্রামে। সন্ধ্যা পর্যন্ত শুটিং হবে। নুরুজ্জামান বড়খালী চলে যাওয়ার সিদ্ধান্ত নিল। সন্ধ্যায় পৌঁছতে পারলেই হলো। সমস্যাটা হলো বড়খালী জায়গাটা কোথায় কেউ বলতে পারছে না। সাভার চলে গেলে একটা খোঁজ নিশ্চয়ই পাওয়া যায়। উপস্থিত হতে পারলে দুটা লাভ হবে। কামরুদ্দিন সাহেবের সঙ্গে দেখা হবে, টিভির শুটিং কিভাবে করে তাও দেখা হবে। ব্যাপারটা তার দেখার শখ। সন্ধ্যার আগে আগে নুরুজ্জামান বড়খালী গ্রামে উপস্থিত হলো। শুটিং ততক্ষণে শেষ হয়েছে। কামরুদ্দিন প্যাক আপ করে দিয়েছেন। ক্যামেরা গাড়িতে উঠছে। নুরুজ্জামান কামরুদ্দিনের কাছে গিয়ে হাসি মুখে বললেন, সালাম আলাইকুম স্যার। কামরুদ্দিন অন্ধকার মুখে বলল, কে? স্যার, আমি নুরুজ্জামান। আপনি টিভিতে যেতে বলেছিলেন, গিয়েছিলাম। শুনলাম এখানে আছেন, চলে এসেছি। তাই তো দেখছি। শুটিং কি শেষ হয়ে গেছে স্যার? হ্যাঁ। জিনিসটা দেখার শখ ছিল। কামরুদ্দিন শুকনো মুখে বলল, বেশি বেশি শখ ভালো না, শখ কম থাকা ভালো। জি, তা ঠিক। স্যার, আমি তাহলে কবে দেখা করব? কি জন্যে, কি ব্যাপার? নুরুজ্জামান বিস্মিত হয়ে বলল, ওই যে স্যার, পাতার বাঁশি। কিসের পাতার বাঁশি? স্যার, আপনার মনে নেই? ওই যে আপনি গ্রামে বেড়াতে গিয়েছিলেন, আপনাকে পাতার বাঁশি শুনিয়েছিলাম। আপনি বললেন ঢাকা এলে দেখা করতে। ও আচ্ছা। এইবারে কিছু হবে না। আগামী প্রান্তিক পর্যন্ত সব বুক হয়ে আছে। 6 মাস পরে আসুন, দেখি কি করা যায়। আষাঢ় মাসে আসবো? আসুন। টিভির বিরাট বাস এসেছে। বাস খালি পড়ে আছে। কামরুদ্দিন সাহেব ইচ্ছা করলেই নুরুজ্জামানকে সঙ্গে নিয়ে যেতে পারতেন। তা নিলেন না। নুরুজ্জামান হাঁটা ধরল। তাকে হাঁটতে হচ্ছে খালি পায়ে। নতুন স্যান্ডেলের ফিতা এর মধ্যেই খুলে গেছে। এখনো 24 ঘন্টা পার হয়নি, এর মধ্যে এই অবস্থা। অথচ কেনার সময় দোকানদার বলল, লাইফ গ্যারান্টি। এরা অশিক্ষিত মূর্খ। লাইফ গ্যারান্টি শব্দটির মানেই বোধহয় জানে না। জানলে বলতো না। অশিক্ষিত লোকজন সাধারণত সৎ হয়। জাফর সাহেব আজ সকাল সকাল বাসায় ফিরেছেন। এসে দেখেন তিথি নেই। শূন্য বাড়িতে ঢুকতে ভালো লাগে না। শূন্য বাড়িতে ঢুকলে মনে হয় বাড়িটা চোখ বড় বড় করে দেখছে। তিনি শুনেছেন বেশিরভাগ মানুষ পাগল হয় যখন সে একা একা থাকে। একজন কেউ সঙ্গী পাশে থাকলে নাকি কেউ পাগল হতে পারে না। জাফর সাহেবের গা ছমছম করতে লাগলো। তিনি বাথরুমে ঢুকলেন, কিন্তু বাথরুমের দরজা লাগালেন না। তার কেবলই মনে হলো বাথরুমের দরজা লাগালেই আর খুলতে পারবেন না। খুলতে গেলেই দেখা যাবে বাইরে থেকে কেউ দরজা চেপে ধরে আছে। তিনি রান্নাঘরে গিয়ে গরম পানি বসালেন। 1 কাপ চা খাওয়া দরকার। টি ব্যাগ, চা, চিনি এসব নিশ্চয়ই হাতের কাছেই পাওয়া যাবে। তিথি হরদম বানাচ্ছে। রাতে ঘুমোতে যাবার আগেও তার চা খেতে হয়। আশ্চর্যের ব্যাপার, চা, দুধ, চিনি কিছুই নেই। একটা পাওয়া না গেলে অন্যটা তো পাওয়া যাবে। চা পাওয়া না গেলে দুধ, দুধ পাওয়া না গেলে চিনি। কিছুই নেই। তার মাথায় রক্ত চড়ে গেল। জিনিসগুলি ঘরেই আছে, অথচ তিনি পাচ্ছেন না। তা কেমন করে হয়? এমন তো না যে জিনিসগুলি অদৃশ্য হয়ে আছে বলে তিনি দেখতে পাচ্ছেন না। ঘরেই কোথাও আছে। যাবে কোথায়? থাকতেই হবে। সন্ধ্যাবেলা তিথি বাসায় ফিরে দেখে রান্নাঘরের সমস্ত জিনিস মেঝেতে নামানো। ফ্রিজের পানির বোতল নামাতে গিয়ে 2টা পানির বোতল ভেঙেছে। থই থই করছে পানি। ভাঙা কাচে জাফর সাহেবের পা কেটেছে। তিথি হতভম্ব হয়ে বলল, কি হয়েছে বাবা? জাফর সাহেব অপ্রস্তুত গলায় বললেন, চায়ের দুধ, চিনি, চা এসব কোথায় রেখেছিস? খুঁজে পাচ্ছি না। গ্যাসের চুলার পিছনেই তো সব রাখা, এই তো। ও আচ্ছা। বাবা, তুমি দেখি সব একাকার করে ফেলেছো। হুম। চা খাবে? তুমি বারান্দায় বসো, আমি চা বানিয়ে আনছি। না, এখন আর ইচ্ছা করছে না, বাদ দে।
তোমার কি শরীর খারাপ করেছে নাকি? দেখি কাছে আসো তো, গায়ে হাত দিয়ে দেখি। না, শরীর তো ঠান্ডা। জাফর সাহেব হাসতে চেষ্টা করলেন, হাসি স্পষ্ট হলো না। তিথি বলল, তোমার জন্য স্যান্ডউইচ কিনে এনেছি, নাও স্যান্ডউইচ খাও। বাবা, এখন থেকে এই ব্যবস্থা, আমি বাজার থেকে স্যান্ডউইচ কিনে ঘরে রেখে দেব, খিদে লাগলে খাবে। আচ্ছা। জাফর সাহেব স্যান্ডউইচ খেয়ে অবেলায় বিছানায় গিয়ে শুলেন এবং সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়লেন। গাঢ় গভীর ঘুম। তিথি রাত 10টায় অনেক কষ্টে তাকে ডেকে তুলল। তিনি জানালেন রাতে কিচ্ছু খাবেন না, জ্বর জ্বর লাগছে। নুরুজ্জামানও রাতে কিছু খেলো না। সে আজও 2টা আনারস কিনে এনেছে, রাতে ভাতের বদলে আনারস খেয়েছে। তিথি ভেবে পাচ্ছে না লোকটা পাগল কিনা। নুরুজ্জামানের আজ অবশ্যই আনারস কেনার কোনো ইচ্ছা ছিল না। সে গিয়েছিল আনারসওয়ালাকে ধন্যবাদ দিতে। ওই দিনের আনারস অসম্ভব মিষ্টি ছিল, খেয়ে তৃপ্তি পেয়েছি, এই কথাগুলি শুধু বলে আসা। লাভের মধ্যে লাভ এই হয়েছে, আনারসওয়ালা আরো 2টো ধরিয়ে দিয়েছে। টাকা না থাকলে পরে আইসা দাম দিয়েন, অসুবিধা কিছু নাই। আর দাম না দিলেও ক্ষতি নাই, 2টা আনারসের জন্য আমি না খাইয়ে মরুম না। এই কথার পর না কিনে উপায় থাকে না। তিথি একা একা খেতে বসলো। কিছুক্ষণের মধ্যেই নুরুজ্জামান এসে সামনে বসলো। অপরিচিত একজন পুরুষ মানুষের সামনে বসে খাওয়া অস্বস্তিকর। তাকে উঠে চলে যেতে বলা আরো অস্বস্তিকর। নুরুজ্জামান বলল, স্যার খাবেন না? না, বাবার শরীরটা ভালো না। কি হয়েছে? তেমন কিছু না, গা গরম। আপনি রাতে যদি কিছু না খান তাহলে শুধু শুধু জেগে আছেন কেন? শুয়ে পড়ুন। আপনি একা একা খাবেন এই জন্য বসে আছি। আমার জন্য বসে থাকতে হবে না, আমার একা খেতেই ভালো লাগে। স্পষ্ট ইঙ্গিত। এর চেয়ে স্পষ্ট করে বলতে হয়, আপনি দয়া করে উঠে যান তো, আমার সামনে ড্যাব ড্যাব চোখে বসে থাকবেন না। নুরুজ্জামান বসেই আছে, লবণদানি থেকে খানিকটা লবণ হাতে নিয়ে আঙ্গুলে করে খাচ্ছে। লবণ কি একটা খাবার জিনিস? নুরুজ্জামান বলল, রাতে ভাত না খাওয়াটা ঠিক না, এতে শরীর থেকে একটা চড়ুই পাখির রক্ত চলে যায়। তাই নাকি? গ্রামের কথা মা চাচির মুখে শুনেছি। আপনি যা শুনেন তাই বিশ্বাস করেন? জি, বিশ্বাস করাই ভালো। শুধু শুধু অবিশ্বাস করব কেন? আমি যদি বলি কাল রাতে একটা ভূত এসে আমার খাটের নিচে শুয়েছিল, তাহলে বিশ্বাস করবেন? আপনি বললে অবশ্যই করব। আপনি শুধু শুধু আমার সঙ্গে মিথ্যা কথা বলবেন কেন? কথার পিঠে কথা বলে যেতে তিথির ভালো লাগছে না। তাছাড়া তাকে আজ অনেক কথা বাবাকে গুছিয়ে বলতে হবে। মারুফের সঙ্গে তার সম্পর্ক, মারুফের বাইরে যাবার ব্যাপার, অল্প কদিনের মধ্যে যে বিয়ের পর্ব শেষ করতে হবে সেটা। তাছাড়া মার সঙ্গেও কথা বলতে হবে। ছোট মামার টেলিফোন নাম্বার আছে, এরিয়া কোড জানা নেই, কোথাও নিশ্চয়ই লেখা আছে। নুরুজ্জামান হাসিমুখ করে বলল, পাতা জোগাড় হয়েছে। কি জোগাড় হয়েছে? পাতা, অশ্বত্থের পাতা। অশ্বত্থের পাতা দিয়ে কি করবেন? পাতার বাঁশি বাজাবো। ও আচ্ছা আচ্ছা, ভুলে গিয়েছিলাম। আপনি শুনতে চাইলে খাওয়ার পর খানিকক্ষণ আরেকদিন শুনবো। আজ আমার বাঁশি শুনতে ইচ্ছা করছে না। জি আচ্ছা, আপনি শুয়ে পড়ুন। আপনার খাওয়া শেষ হলেই শুয়ে পড়ব। ঢাকার কাজকর্ম শেষ হয়েছে? জি না, মন্ত্রী সাহেবের সঙ্গে এখনো দেখা করতে পারিনি। চেষ্টা করছেন? জি, উনার পিএ আমাকে টেলিফোন করে সময় দিবেন। মন্ত্রীরা খুব ব্যস্ত থাকেন, বললেই সময় দিতে পারেন না। আমি আপনাদের টেলিফোন নাম্বার দিয়ে এসেছি। তিথি বলল, আমাদের টেলিফোন নাম্বার লোকজনকে দিয়ে বেড়াবেন না। টেলিফোন নাম্বার হলো খুবই ব্যক্তিগত ব্যাপার। আমি শুধু উনাকেই দিয়েছি, আর কাউকে না। আজকে আমি পড়লাম হুমায়ুন আহমেদের লেখা তিথির নীল তোয়ালের 2য় পর্ব। পরবর্তী পর্বগুলো পর্যায়ক্রমে শীঘ্রই প্রকাশ করা হবে। অডিও কথনে আমাদের গল্প পাঠ ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। কোনো পরামর্শ থাকলে বা কোনো গল্প পাঠের অনুরোধ থাকলে কমেন্টে জানাবেন।
গল্প পড়ি, গল্প শুনি, বাংলা গল্প ছড়িয়ে পড়ুক সবখানে।